গোলীয় দর্পণের কথা মাথায় আসলে সবার প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো একটি কাঁচের গোলক, গ্লাস স্ফিয়ার। অবতল, উত্তল এইসব নাম তো আমরা কম বেশি প্রায় সবাই শুনেছি, কিন্তু এগুলোর উৎপত্তি কিভাবে হয়েছে সেটা জানতে গেলে আমাদেরকে একদম গোড়া থেকে শুরু করতে হবে। আর সেই গোড়াতে থাকবে একটা গ্লাস স্ফিয়ার, মানে কাঁচের গোলক। তো দেখতেই পাচ্ছ একটা কাঁচের গোলক আমি নিয়ে নিয়েছি। এবার এই কাঁচের গোলকে যদি আমি ওটাকে কেটে দিই এরকমভাবে ধরো কাঁচি চালিয়ে দিলাম, তো কাঁচি যদি আমি চালিয়ে দিই তাহলে এখন কীরকম দেখতে হবে। একটা পোর্শন এরকমভাবে বেরিয়ে চলে আসবে, যদিও এটা সাইড ভিউ, মানে বুঝতে পারছি এরকম ঢাল টাইপের একটা জিনিস হবে না যদি আমি এরকমভাবে কেটে দিই। তাহলে এটাকে আমি কি বলবো, যে একটা বক্রতল একটা বেসিক্যালি। এখানে কোনো রকমের দর্পণ এখনো তৈরি হয়নি। এবার এই বক্রতলটাকে, মানে কাঁচের বক্রতলটাকে যদি আমি দর্পণ আকারে প্রকাশ করতে চাই, আমাকে একটা কাজ করতে হবে, সেটাকে বলে পারদের প্রলেপ। কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার পরে যে প্রলেপ লাগানো হয় সেই প্রলেপ না, পারদের প্রলেপ আমায় দিতে হবে। কোথায় দিতে হবে? এই যে গলীয় যে তলটা দেখতে পাচ্ছ সেখানে। এবার দুরকমভাবে দিতে পারি। আমি এখানটাতে প্রলেপটা দিয়ে দিলাম। যেই প্রলেপ দিয়ে দিলাম, আলোক রশ্মি তো আর এদিক থেকে ঢুকতে পারবে না, কিন্তু ওই দিক থেকে যে সমস্ত বস্তুর দিকে যদি আমি তাক করে রাখি এরকমভাবে, সেই সমস্ত বস্তু থেকে কিন্তু আলোক রশ্মি ঢুকবে, আলোক রশ্মিগুলো পড়বে। তাহলে এই দিকটা হয়ে গেল, এটাকে বলে সিলভারিং মানে ওই যে বললাম পারদের প্রলেপ দেওয়া হয়ে গেল। তাহলে এই দিকটাতে আটকে গেল, এইদিকে কোনো রকমের প্রতিফলন হবে না। তাহলে হবে কোন দিকটাতে? তার বিপরীত দিকটাতে হবে, ভেতরের দিকটাতে হবে প্রতিফলন হওয়া মানে বুঝতেই পারছো, আলোক রশ্মি আসবে, পড়ে আবার বেরিয়ে চলে যাবে। তাহলে এটাকে আমরা বলবো প্রতিফলক তল। আর এদিক প্রতিফলক তল না, তল। এই সাইডটা হবে প্রতিফলক তল আর পিছনের দিকটা হবে সিলভারিং। ওকে, এবার ঠিক আছে, আমি এদিকে প্রলেপটা দিলাম। অনেকের মনে এটা ডাউট থাকতে পারে, স্যার যদি বাইরের দিকে প্রলেপ না দিয়ে, স্যার যদি এরকম করা হতো, ভেতরের দিকে প্রলেপ দিয়ে দেওয়া হতো, তখন কি হবে? বুঝতেই পারছো, এখন এই দিকটাকে সিলভারিং হয়ে গেছে, এই দিকটাতে প্রলেপ দেওয়া হয়ে গেছে। ওইদিকে কোনো বস্তুর উপরে বস্তু থেকে লাইট এখানে পড়বে না, কারণ ঘিরে দেওয়া হয়েছে, আটকে দেওয়া হয়েছে। কিন্তু সামনের দিকে যদি কোনো বস্তু থেকে থাকে, সেখান থেকে আলোক রশ্মি গিয়ে এখানটায় পড়বে, করে প্রতিফলন হবে। তাহলে এই দিকটাতে প্রতিফলন হবে। তাহলে এখানে এটাকে আমরা কি বলবো? প্রতিফলক তল। ওই দিকটাকে আমরা কি বলবো? সিলভারিং বা পারদের প্রলেপ বালা যে তল সেটা। এই ক্ষেত্রেও তাই। আর এই ক্ষেত্রে কি হয়েছিল, এদিক থেকে আলোক রশ্মি পড়েছিল, তো এই দিকটাকে আমরা বলেছিলাম প্রতিফলক তল, আর এই দিকটাকে বলেছিলাম সিলভারিং বা পারদের প্রলেপ। ঠিক আছে, এবার এই যে দর্পণটা, এর প্রতিফলন যেগুলো হচ্ছে কোন দিকে হচ্ছে বলো? এই উপরের দিকে তলটাতে হচ্ছে। এটাকে এই জন্য আমরা কি বলবো? উত্তল দর্পণ। ঠিক আছে, তাহলে উত্তল মানে কি? উত্তল মানে বাইরের দিকে যখন প্রতিফলন হবে সেটাকে আমরা বলবো উত্তল। আর এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই যে গুহার মতো অংশটা, তার ভেতরের দিকে প্রতিফলন হচ্ছে, অবতল, নিচের দিকের তল। এটাকে আমরা কি বলবো? অবতল দর্পণ। তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তল দর্পণ, আর এই ভাইসা হয়ে গেল আমাদের অবতল দর্পণ। বোঝা গেল? দুটোর অরিজিন কিন্তু একই, দুজনের উৎপত্তি কিন্তু সেই বড় কাঁচের গোলকটি থেকে আমি একটা বক্র অংশ কেটে নিয়েছিলাম, সেই বক্র অংশের একদিকে সিলভারিং করেছিলাম বা পারদের প্রলেপ দিয়েছিলাম। যখন এই দিকটায় পারদের প্রলেপ দিলাম, তখন ভেতরের দিকটা থেকে, অবতলের দিকটা থেকে প্রতিফলন হচ্ছিল, তাই জন্য ওর নাম অবতল। আর যখন আমি ভেতরের দিকে পারদের প্রলেপ দিলাম, তখন প্রতিফলন বাইরের দিকটা থেকে হবে, সেই জন্য ওটাকে আমি নাম দেবো উত্তল বা উত্তল দর্পণ। দর্পণের আরেকটা চিত্র আমি অঙ্কন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একই জিনিস। আর একটা অবতল দর্পণ নিয়ে নিয়েছি, তুমি উত্তল নিয়েও করতে পারতে, চিন্তা করার কোনো কারণ নেই। এবার দর্পণ সম্পর্কে কয়েকটা টার্ম আমাদের জানতে হবে, যেগুলো অনেকবার আসে বা তুমি আগেও শুনে থাকবে, ক্লাস 10-এ হয়তো শুনেছো। সবার প্রথমে হচ্ছে দেখো, এই যে একটা বক্র অংশ বা বক্রতা দেখতে পাচ্ছ, সেই বক্রতা আমি কার থেকে, এর পেরেন্টসকে, এর বংশ পরিচয় কি? এর বংশ পরিচয় আর কিছুই না, ওকে কি করা হয়েছিল, এই যে একটা কাঁচের গোলক ছিল সেখান থেকে ওকে কেটে নেওয়া হয়েছিল। তাহলে ভেবে দেখো, কাঁচের গোলকের জন্য যেটা কেন্দ্র ছিল, কি ছিল? কাঁচের গোলকের জন্য যেটা কেন্দ্র ছিল, অবভিয়াসলি এর জন্য তো সেই একই কেন্দ্র হবে। আমি এটাকেই তো কেটে নিয়েছি বেসিক্যালি, এই জিনিসটাই তো এই জিনিসটা, তাই না? তাহলে কাঁচের গোলকের জন্য তো যে কেন্দ্রবিন্দুকে আমরা কেন্দ্র বলে প্রকাশ করি, কিন্তু এখানে তো আর কাঁচের গোলক পুরোটা নেই, তার একটা অংশ রয়েছে। সেই জন্য এর জন্য আমরা ওই কেন্দ্রবিন্দুটাকে কেন্দ্রবিন্দু না বলে নাম দেবো বক্রতা কেন্দ্র। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে যখন পুরো ফ্যামিলির মধ্যে থাকবে, তখন যেটা কেন্দ্র থাকবে, আর এই ভাইসাবের জন্য সেই জিনিসটার নাম হয়ে যাবে বক্রতা কেন্দ্র। সেটা কোনখানটা করে থাকবে? এই যে ওখানটা করে আছে, সি দিয়ে প্রকাশ করা হবে। ওকে, এটুকু আশা করি বুঝতে কোনো অসুবিধে নেই। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটাও জানতে হবে। এবার যতটা থেকে আমি কাট করেছি, এই বিন্দুটা আর এই বিন্দুটা,
তাহলে এখানে এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই দুটোকে যদি আমি জয়েন করে দিই একটা সরলরেখা দিয়ে, তাহলে এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছ, সেই সরলরেখাটাকে আমরা বলবো উন্মেষ। মনে থাকবে? তুমি যদি ছোট একটা টুকরো কাটো তাহলে তার উন্মেষটা কত হবে? ছোট হবে। আর সব থেকে বড় উন্মেষ কত হবে বলো? যেটা ওর ব্যাস টাইপের হয়ে যাবে, এরকম বড় যদি আমি একটা কাটতাম তাহলে ব্যাসটা হয়ে যেত ওর উন্মেষ। এই ক্ষেত্রে কি হবে? জ্যাগুলো হবে উন্মেষ, মানে এখান থেকে এই বিন্দু থেকে সর্বোচ্চ আর সর্বনিম্ন এই দুটো বিন্দুর যে দৈর্ঘ্য সেটাকে আমরা বলবো উন্মেষ। এবার এই যে উন্মেষটা পেলাম না, এই উন্মেষটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করে দিই, উন্মেষটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করে দিই তাহলে এখানটাতে সমদ্বিখণ্ডিত হবে, তাই তো? বক্র যে অংশটা, তাহলে যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে সেই বিন্দুটিকে আমরা বলবো মেরু বা পোল দিয়ে প্রকাশ করে। মেরুকে বলে পোল, ওই জন্য ওটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। তাহলে বুঝতে পারলে এই যে লাইনটা, যে জ্যাটা আমি অঙ্কন করেছি, ওই জ্যায়ের যে সমদ্বিখণ্ডক হবে, ধরো এই বিন্দুটা, এই বিন্দুটাকে আমি বলবো মেরু বা পোল। কার জন্য? এই দর্পণটার জন্য, অবতল দর্পণটার জন্য বা বক্রাংশের জন্য বলতে পারো। ওকে, তাহলে পি পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম, এটাকে কি বললাম? উন্মেষ। আচ্ছা, আর একটা জিনিস ইম্পর্টেন্ট এখানে, সেটাকে বলে কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ মানে সহজ, চাপ নেওয়ার কোনো কারণ নেই। এই যে দুটো প্রান্তিক বিন্দু তুমি পেয়েছো, এই প্রান্তিক বিন্দুগুলি কেন্দ্রতে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলে কৌণিক উন্মেষ। তাহলে জ্যায়ের দৈর্ঘ্যটাকে বলবো শুধু উন্মেষ, আর ওই জ্যাটা, ওই যে গোলকটার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, ধরো 30 ডিগ্রি হতে পারে, 40 ডিগ্রি হতে পারে, বুঝতেই পারছো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের কোণ উৎপন্ন হবে। তো তুমি একটা এরকম ছোট গোলক থেকে কেটেছো, একটা বড় গোলক নিয়েছো, প্রত্যেকের ব্যাসার্ধ আলাদা, মানে কোণগুলো দেখো, এর কোণ যেটা হবে, এর কোণটা দেখো একটু বড়, মানে বড় হবে। আরো যদি তুমি বড় নাও, কোণের মানগুলো কি হবে? সেই অনুযায়ী বাড়তে থাকবে বা কমতে থাকবে। তো সব ক্ষেত্রে কিন্তু কোণের মানটা সমান হবে না। তাহলে এই যে বিন্দু দুটো কেন্দ্রতে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাকে আমরা বলবো কৌণিক উন্মেষ। আর একটা টার্ম, সেটা খুব ইম্পর্টেন্ট, প্রচুরবার আসে, সেটা হচ্ছে আমরা দুটো বিন্দু পেয়েছি তো, একটা মেরু পেয়েছি আর একটা কেন্দ্র পেয়েছি। এবার এই মেরু এবং কেন্দ্র, এদের দুজনকে যদি আমি জয়েন করে দিই, করে লম্বা করে সামনে পিছনে বাড়িয়ে দেওয়া হয়, এই যে সরল রেখাটা দেখতে পাচ্ছ, এই সরল রেখাটাকে বলে এই দর্পণটার প্রধান অক্ষ। ঠিক আছে, সরল রেখাটাকে আমরা কি বলবো? এটাকে বলবো প্রধান অক্ষ। আচ্ছা, এই লাইনটাকে লিখে দিই, এটাকে কি বলেছিলাম? উন্মেষ। আর এই কোণটাকে আমরা কি বলেছিলাম? এটাকে বলেছিলাম কৌণিক উন্মেষ। ঠিক আছে, তাহলে আর একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, তার সংজ্ঞা কিন্তু আলাদা, সেটা বলে দিচ্ছি আমি। এই পি এবং সি, এদের মধ্যবিন্দুটাকে নাম আছে একটা, সেটাকে বলে এফ, ফোকাস দিয়ে প্রকাশ করা হয়। মানে যখন কৌণিক উন্মেষ ছোট হবে তখন এই মধ্যবিন্দু যেটা হবে সেই মধ্যবিন্দুটাকে আমরা কি বলবো? ফোকাস বিন্দু। কিন্তু এটা ফোকাসের সংজ্ঞা নয়। ফোকাসের কি সংজ্ঞা সেটা আমি পরে টপিকে ডিসকাস করে বলে দেবো কনসেপ্ট কি। বাট অ্যাকচুয়ালি দেখা গেছে যে এই দূরত্বটাও যা হবে এই দূরত্বটাও তাই হবে। পিসির মধ্যবিন্দুকে কি বলবো? ফোকাস। তাও সবসময় না, একটা স্পেশাল কেস যখন কি হবে কৌণিক উন্মেষ ছোট হবে, মানে এরকম ছোটখাটো একটা পুচকে টাইপের মিরার বা দর্পণের জন্য তুমি এটাকে ডিফাইন করতে পারো। গোলকের কেন্দ্রটাকে দর্পণের জন্য কি বললাম? বক্রতা কেন্দ্র। তাহলে এবার তুমি আমায় এটা বলবে, স্যার গোলকের ব্যাসার্ধটাকে, গোলকের ব্যাসার্ধকে এখানে যেটা কথা হবে পিসি, পিসিটাকে তাহলে কি বলবো? স্যার গোলক হলে তো না হয় বলে দিতাম ব্যাসার্ধ, বাট এই ক্ষেত্রে ব্যাসার্ধ না বলে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ। একই জিনিস, যেটা কেন্দ্র ছিল ওর জন্য, এর জন্য হয়েছিল বক্রতা কেন্দ্র, তাহলে ওর জন্য যেটা ব্যাসার্ধ, এর জন্য সেটাকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ। বাই দ্য ওয়ে, এই একই জিনিস আমরা উত্তল দর্পণের জন্য করে দেখাতে পারি, একই রকম ভাবে হবে। বুঝতেই পারছো, একটা উত্তল দর্পণ আমি নিয়ে নিচ্ছি, সাপোজ এটা আমার উত্তল দর্পণ। আচ্ছা, কারো মনে হচ্ছে না তো স্যার এফটা ওদিক দিয়ে থাকবে, মানে স্যার কেন্দ্রটা ওদিক দিয়ে থাকবে? না ভাই সাহেব, বৃত্তের কেন্দ্র সবসময় তার ভেতরে থাকে, এখানে থাকবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে বুঝতেই পারছো একই রকম এটা হয়ে যাবে ওর উন্মেষ। ওকে, এই কোণে যে কোণটা তৈরি করবে কেন্দ্রতে, সেই কোণটাকে তুমি কি বলবে? কৌণিক উন্মেষ। এটাকে কি বলবে? প্রধান অক্ষ। এটাকে বলবে মেরু। বাকি যা যা আছে সি এবং পি, এটাকে পিসিটাকে কি বলবে? বক্রতা ব্যাসার্ধ। সিটাকে বলবে বক্রতা কেন্দ্র। এর মধ্যবিন্দু যেটা হবে তার নাম আমি অলরেডি বলেছি, সেটাকে বলবো আমরা ফোকাস বিন্দু।
ঠিক আছে, মনে থাকবে, একই রকম ভাবে করা যায়, একই জিনিস। দর্পণের কথা বলবো আর রশ্মির কথা আসবে না তা কি করে হয়, সে তো আসতেই হবে। এবার দু রকমের রশ্মি নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু। একটা দেখতেই পাচ্ছ উপাক্ষীয় রশ্মি যেটাকে বলে প্যারাক্সিয়াল রেজ, আর একটা হচ্ছে অক্ষাপসারী বা প্রান্তিক যেটাকে বলে মার্জিনাল রেজ। তো চাপ নেওয়ার কারণে ডেরাবারি জিনিস নয়, এগুলো খুব সিম্পল জিনিস। যখন আমি একটা নিয়ে করছি, আমি উত্তল অবতল দুটো নিয়েই করতে পারি, বাট আমি যখন একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু দেখেছো দর্পণের ক্ষেত্রে অবতলেরই কাজকর্ম বেশি হয়, সেই জন্য অবতলকে নিয়ে দেখানোটাই ভালো, তাই না? হ্যাঁ, এমন নয় যে উত্তল নিয়ে কোশ্চেন আসে না বা ইম্পর্টেন্ট নয়, অবশ্যই ওটাও ইম্পর্টেন্ট, বাট যে বেশিরভাগ ক্ষেত্রে এখানে আলোচনার বিষয়বস্তু হচ্ছে অবতল। এটা আমাদের প্রধান অক্ষ, এখানে আছে কেন্দ্র, এটাকে আমরা বলবো পি, সব কিছু একদম ক্লিয়ার কাট। ওকে, এবার দেখো উপাক্ষীয় রশ্মি মানে ব্যাপারটা হচ্ছে, ধর এখানে বস্তু তো ওদিকে রয়েছে, এদিকে তো আর হবে না, কারণ এদিকটা ঘেরা আছে, ব্লক করা আছে। এবার ওখানে একটা কোনো বস্তু রাখা আছে, একটা কোনো গাছ আছে বা একটা কোনো প্রাণী আছে, তার বডি থেকে বা চেহারা থেকে যে রশ্মিগুলো আসবে এসে পড়বে। এবার দেখো এরকমভাবে আসতে পারে প্রধান অক্ষের খুব কাছে, এরকম করে আসলো, এরকম করে আসলো, বা হালকা পোলকা অল্প করে একটু কোণে কোনো বেঁকে আসলো। তাহলে এই ধরনের রশ্মিগুলো যেগুলো মোটামুটি প্রধান অক্ষের সাথে সমান্তরাল, নিজেদের সাথে তো সমান্তরাল এবং প্রধান অক্ষের সাথেও সমান্তরাল, আর না হলে অ্যাটলিস্ট 1 ডিগ্রি 2 ডিগ্রি বা খুব ছোট কোণে মধ্যে তফাৎ থাকবে, ছোট করে আনতে হবে। তো সেই সমস্ত রশ্মিগুলোকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি, প্যারাক্সিয়াল রেজ। তাহলে প্রান্তিক রশ্মি কাদেরকে বলবে, সেটাও খুব সহজ, একদমই চাপ নেওয়ার কোনো কারণ নেই। এরকম নিয়েছি তো। এবার যারা বুঝতেই পারছো, এখানে যেমন কি প্রধান অক্ষের সাথে সমান্তরাল ছিল, মানে থিটা কোণটা কত ছিল, অ্যাপ্রক্স 0 ডিগ্রি, মোটামুটি 0 ডিগ্রি বা 1 ডিগ্রি, খুব কম কোণে আনতো, ঠিক আছে। বা অনেকে ধরো একদম প্রধান অক্ষের দিকেই এসে পড়লো, এইরকম ধরনের জিনিসগুলো ছিল। বাট এই ক্ষেত্রে কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয়, এখানে কিন্তু কোণ তৈরি হবে। ধরো এরকম ভাবে কেউ একটা আলোক রশ্মি এসে পড়লো, এইরকমভাবে কেউ একটা আলোক রশ্মি আসলো, এরকমভাবে আলোক রশ্মি আসলো, এই রশ্মিগুলো কেউ কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয়। দেখতে পাচ্ছ একটা আচ্ছা খাসা অ্যাঙ্গেল করেছে, হয়তো 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে বা 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে বা 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তো এই ধরনের যে রশ্মিগুলো তাদেরকে আমরা বলবো প্রান্তিক রশ্মি। বোঝাতে পেরেছি তাহলে দুটো জিনিস। উপাক্ষীয় যখন বলবো তারা প্রধান অক্ষের সাথে মোটামুটিভাবে সমান্তরালে পড়বে, আর যখন প্রধান অক্ষের সঙ্গে একটা আচ্ছা খাসা কোণ করে পড়বে, সেই রশ্মিগুলোকে আমরা বলবো প্রান্তিক রশ্মি। আর একটা নাম আছে সেটাকে বলে অক্ষাপসারী। সমতল দর্পণে প্রতিফলন কিভাবে হয় সেটা তো আমরা সবাই জানি। জাস্ট কি করতে হয়, একটা পারদের প্রলেপ থাকে, এটা প্রতিফলক তল, আলোক রশ্মি এভাবে আসে, যে আপতন বিন্দু সেখানে কি করতে হয়, এই তলের সাপেক্ষে একটা অভিলম্ব অঙ্কন করতে হয়, তাই তো। আর যত কোণে আপতন হবে, ধরো 60 ডিগ্রি কোণে যদি আপতন হয়, এক্স্যাক্টলি কি হবে, ও 60 ডিগ্রি কোণেই বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা তো ছিল সমতল দর্পণের গল্প। কিন্তু যদি আমাদের অবতল বা উত্তল দর্পণের ক্ষেত্রে জিজ্ঞেস করে, বা বক্র দর্পণের ক্ষেত্রে জিজ্ঞেস করে যে ওখানে প্রতিফলন কিভাবে হয়, ওখানে থিটাটা কার সাপেক্ষে নেবো, কিভাবে নেবো, তার গল্পটাকে সেটা দেখা যাক। আমি প্রথমে অবতল করে দেখাচ্ছি। ওকে, ধরো একই কথা, তোমাকে এরকম একটা, তো জানো এটাকে আমরা প্রধান অক্ষ বলি, এখানটাতে থাকে কেন্দ্র বলে এটাকে, এর মধ্যবিন্দুটার নাম আছে একটা, সেটা আমি বললাম, তার সংজ্ঞা বলিনি কিন্তু নাম তো বলেছে, এটাকে ফোকাস বলে, ফোকাস বিন্দু বলে। এবার তোমাকে বললো যে কোনো একটা আলোক রশ্মি ভাই এরকমভাবে পড়েছে, তো তুমি বলো এবার আপতিত তো হয়েছে, এবার কোন দিক দিয়ে যাবে, প্রতিফলিত রশ্মিটা কোন দিক দিয়ে যাবে, কিভাবে যাবে, সেটা তুমি অঙ্কন কিভাবে করবে। এখানে দেখো করাটা খুব সহজ ছিল, যে বিন্দুতে পড়লো আমি চট করে কি করলাম, যেহেতু সমতল দর্পণ, টুক করে একটা লম্ব অঙ্কন করে নিলাম, আর যেই অভিলম্ব পেয়ে গেলাম, লম্বটা পেয়ে গেলাম, লম্বর সাথে যত কোণে আসবে তত কোণেই ফিরে যাবে, এই কোণটারও যা মান হবে ওই কোণটারও তাই মান হবে। কিন্তু এখানে কিভাবে করব, এখানে করার টুইস্ট আছে, সেটা হচ্ছে তুমি এখানে ডাইরেক্ট, যেহেতু এটা একটা বক্রতে তো তুমি সরলরেখা অঙ্কন করতে পারবে না ডিরেক্টলি, তো তোমায় কি করতে হবে, ওই আপতন বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করতে হবে। একটা স্পর্শক অঙ্কন করলাম, ঠিক আছে। এবার ওই স্পর্শকটার সাথে আমি কি করব, ওই স্পর্শকটার সাপেক্ষে আমায় অভিলম্ব অঙ্কন করতে হবে। এখানে সমতল ছিল বলে এত কিছু ক্যাচাল ছিল না, ডাইরেক্ট যে বিন্দুতেই আমি ছিল আপতন বিন্দুতে অভিলম্ব অঙ্কন করে দিয়েছিলাম, 90 ডিগ্রি অঙ্কন করে দিয়েছিলাম। বাট এই ক্ষেত্রে যেহেতু এটা একটা বক্র, ওর মধ্যে কোনো রকমের সরলরেখার নামগন্ধ নেই, ওই বিন্দুতে কি করতে হবে, একটা আমায় স্পর্শক অঙ্কন করতে হবে। এবার সেই স্পর্শকের ওপরে আমায় অঙ্কন করতে হবে অভিলম্ব। তো সেটা আমি কিভাবে করব, আচ্ছা একটা লাইন আমি ড্র করে নিচ্ছি। হ্যাঁ, এবার দেখো কিভাবে করছি। এই বিন্দু থেকে আমি
এটা বৃত্তের একটা ধর্ম, কম বেশি সবাই পড়েছো। স্পর্শকের উপরে অঙ্কিত যে অভিলম্ব সেটি কে হয় না ব্যাসার্ধ হয়, বা কেন্দ্রবিন্দু দিয়ে পাস করে। ব্যাসার্ধ বলাটা ঠিক না, যে কেন্দ্রবিন্দু দিয়ে পাস করে। ব্যাসার্ধ হতে পারে, ব্যাস হতে পারে, বা ব্যাসকে ছাড়িয়ে চলে যেতে পারে, বাট এটুকু তো শিওর যে কেন্দ্রবিন্দু দিয়ে পাস করবে, অতিক্রম করবে, কেন্দ্রবিন্দুকে অতিক্রম করবে, তাহলে এটাকে আমরা বলবো অভিলম্ব। আর একবার ভাই সাহেব অভিলম্ব পেয়ে গেছি মানে এটা আপতিত রশ্মি, অভিলম্বের সাথে যে কোণে পড়বে ও মোটামুটি একই কোণে কি হবে, বেরিয়ে যাবে। ইয়েস, এইটি হবে কাহানি। বোঝা গেল? তাহলে বক্র দর্পণের ক্ষেত্রে সেটা অবতল হোক বা উত্তল, রেখচিত্র কি করে অঙ্কন করতে হয়, ওখানে প্রতিফলন কিভাবে ঘটে, এটা হচ্ছে প্রসিজার। আরেকবার বলি, আপতন বিন্দুতে স্পর্শক অঙ্কন করো, তার সাপেক্ষে 90 ডিগ্রি অঙ্কন করো। আর যেহেতু বৃত্তের ব্যাপার এখানে বা গোলকের ব্যাপার, তো সেই অভিলম্ব কোন দিক দিয়ে অতিক্রম করবে, সব সময় কেন্দ্রবিন্দু দিয়েই কিন্তু যাবে। তুমি যদি বলো স্যার এখানটায় যদি করি, তা সত্ত্বেও অভিলম্ব কেন্দ্রবিন্দু দিয়ে যাবে, কারণ এটা বৃত্তের ধর্ম, আমার কিছু করার নেই। যে কোনো বিন্দুতে স্পর্শকের ওপরে অঙ্কিত অভিলম্ব সব সময় কেন্দ্র দিয়ে অতিক্রম করে। তো অভিলম্ব তুমি পেয়ে গেছো, আপতিত রশ্মি তো দেওয়াই ছিল, যে কোণে পড়বে সেম কোণে বেরিয়ে যাবে। তো সেই হিসাবে মোটামুটি কোণের একটা আন্দাজ করে নিয়ে আমি প্রতিফলিত রশ্মিকে অঙ্কন করে নেবো। অনেকে এটাও বলতে পারো স্যার অবতলের জন্য না হয় বুঝলাম, উত্তল হলে আপনি কিভাবে করবেন, চলো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যদি উত্তল দর্পণ থেকে থাকে, একই রকমভাবে একই নিয়মে আমি করব। তাহলে এর কেন্দ্র ধরো এখানটা করে রয়েছে, এখানটা করে মোটামুটি ফোকাস, আর এটা হচ্ছে মেরুবিন্দু। ঠিক আছে? তাহলে এর জন্য যদি স্যার আলোক রশ্মি একটা পড়লো, ধরুন স্যার এরকমভাবে আলোক রশ্মি পড়লো, তো স্যার কোন দিক দিয়ে যাবে, প্রতিফলিত রশ্মি কোন দিক দিয়ে যাবে স্যার কি করে বুঝবো, কি করে করবো? ডিট্টো সেম প্রসেস আমি ফলো করব, একদমই সেম, পুরোপুরি সেম, বিশ্বাস করো আর না করো একদম সেম। ঠিক আছে? একদম সেম মানে আগে ওই বিন্দুতে কি করবো, একটা স্পর্শক অঙ্কন করে নেবো। দেখো স্পর্শক পেয়ে গেছি আমি, স্পর্শকের সাথে 90 ডিগ্রি করে কি অঙ্কন করব, অভিলম্ব। আর আমরা জানি যেহেতু বৃত্ত পড়ছি, অভিলম্বটা কেন্দ্র দিয়ে অতিক্রম করবে, তাহলে যে অভিলম্বটা হবে সেটা কেন্দ্র দিয়ে অতিক্রম করবে। এই দেখো এইটি হয়ে যাবে মোটামুটি অভিলম্ব, যেটাকে আমি এন দিয়ে প্রকাশ করে দিলাম। আর একবার যেহেতু অভিলম্ব পেয়ে গেছি ভাই সাহেব, অভিলম্বের সাথে যেটা হবে, যে কোণে আপত হবে সেম একই কোণে বেরিয়ে যাবে। এটা থিটা মানে এই কোণটাও কত হবে, থিটা হবে। তুমি ছাদে গিয়েছো, পাশের বাড়ির ছাদের কাউকে দেখছো, সে হবে তোমার জীবনের নিকট বস্তু। তুমি ওই ছাদ থেকে 10 নম্বর বাড়ির ছাদের কাউকে দেখছো, সে হয়ে যাবে তোমার জন্য দূরের বস্তু। তাহলে দেখছো মানে নিকট বস্তু থেকেও আলোক রশ্মি বেরিয়ে তোমার চোখে পড়ছে, আর 10 নম্বর বাড়ির ছাদে যে আছে তার থেকেও আলোক রশ্মি বেরিয়ে তোমার চোখে এসে পড়ছে। কিন্তু একটা ছোট্ট করে মাইনিউট ডিফারেন্স রয়েছে, সেটাই এখন আমি তোমায় বোঝাবো বা দেখাবো। বেসিক্যালি তুমি যাকে দেখছো বা যেখানে দেখছো, আমি এটাকে বস্তু ধরবো। যাকে আমরা দেখি তাকে আমরা বস্তু বলি, সেটা সজীবও হতে পারে বা নির্জীবও হতে পারে। ওকে, তো আমি আলোক রশ্মি যদি অঙ্কন করি, তো আলোক রশ্মি কীভাবে বেরোবে বলো? সরল রেখায় চলে, এটা তো আমরা সবাই জানি। কিছু আমি সরল রেখা, বেশ কিছু সরল রেখা আমি অঙ্কন করছি, একদম এদিক থেকে এদিক পর্যন্ত টেনে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। আরো কয়েকটা অঙ্কন করা যাক, ঠিক আছে? হ্যাঁ, ভেরি গুড। আরেকটা আঁকবো? স্যার তো বেশ ভালোই মজা করছে। ঠিক আছে, ইটস ফাইন ব্রো। আচ্ছা, এবার জিনিসটা দেখো, তুমি যাকে দেখছো তার সে এটা, এই যে এটা, ঠিক আছে? এটা হচ্ছে সে, তো বড়ই করে দিই, জুম করে দিই। হ্যাঁ, জুম করে দেখতে হয়। ওকে, যাই হোক, তুমি যদি তাকে এখান থেকে দেখো, কাছ থেকে যদি তুমি দেখো, এটা যদি তোমার এটা চোখ, হ্যাঁ এটা চোখ দেখছো তুমি কি দেখবে, যে এই বিন্দু থেকে তার চেহারা থেকে আলোক রশ্মিগুলো কি হচ্ছে, এরকম ভাবে ছড়িয়ে যাচ্ছে। যখন একটা বিন্দু থেকে আলোক রশ্মি ছড়িয়ে যায় তাকে আমরা কি বলি, অপসারী। ঠিক আছে? তাহলে যখন এটা ঘুরিয়ে বলো, অপসারী মানে কি হবে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে যখন আলোক রশ্মিগুলো এভাবে ছড়িয়ে যাবে তাকে আমরা কি বলবো, অপসারী। এটা নিকট বস্তু তাহলে কি রকমের জিনিস দেখবে, অপসারী জিনিস দেখবে। ওকে, আর সেই একই জিনিস যখন তুমি এখান থেকে না দেখে দূর থেকে দেখছো, একই জিনিস, আলোক রশ্মি তো এটা একই রকম রয়েছে। দাঁড়াও, চোখটা আঁকি। হ্যাঁ, এটা কিন্তু চোখ। বাট তুমি যদি এই গল্পটা না জানো, এখানে তুমি ভালো করে ভেবে দেখো তো, এই যে রশ্মিগুলোকে আমি যদি লাইন টেনে দিই, তুমি এগুলোকে অপসারী বলবে না মোটামুটিভাবে সমান্তরাল বলবে? সমান্তরালও বলবে। তাহলে সব কিছুই দৃষ্টিভঙ্গির উপরে নির্ভরশীল। একই জিনিস যখন তুমি কাউকে কাছ থেকে দেখছো, তার চেহারা থেকে যে আলোক রশ্মিগুলো বেরোচ্ছে সেগুলো হচ্ছে অপসারী,
আর সেই জিনিস তাকেই যখন তুমি অনেকটা দূর থেকে দেখছো, সেই জিনিসগুলো কি হয়ে যাচ্ছে, সমান্তরাল হয়ে যাচ্ছে। ওকে, তুমি তোমার সামনে কাকে দেখছো, কোনো জিনিসকে দেখছো, সেটা তার চেহারা থেকে যে রশ্মি আসছে সেগুলো অপসারী। আর তুমি দূরের জানলা দিয়ে কোনো গাছ দেখছো বা দূরের বাড়ির ছাদে কেউ দাঁড়িয়ে আছে তাকে তুমি দেখছো, তার চেহারা থেকে যে রশ্মিগুলো এসে তোমার চোখে পড়ছে সেগুলো হয়ে যাবে সমান্তরাল। ওই জন্যই নিশ্চয়ই শুনেছো চাঁদ, তারা, সূর্য, ওখান থেকে যে সমস্ত আলোক রশ্মি আসে আমরা তাদেরকে কি ধরি, সমান্তরাল ধরি। শুধু অত দূর যাওয়ার দরকার নেই, ওই তো বললাম একটু 3-4টে বাড়ির ছাদে যে আছে সেও কিন্তু তোমার জন্য নিকট বস্তু থাকবে না, দূরের বস্তু হয়ে যাবে। তো তার চেহারা থেকেও যে আলোক রশ্মিগুলো আসবে সেটা হয়ে যাবে সমান্তরাল। আর কোনোদিন যদি এটা সম্ভব হয় তার অ্যাড্রেস নিজের বাড়ির অ্যাড্রেসে করে ফেলতে পারো, তখন সামনে থেকে যখন তাকে দেখবে তখন তার চেহারা থেকে যে আলোক রশ্মি তোমার চোখে আসবে সেগুলো হয়ে যাবে অপসারী আলোক রশ্মি, মানে আর সে হয়ে যাবে তোমার নিকট বস্তু। এবার তুমি জিজ্ঞেস করতে পারো স্যার অভিসারী মানে কি? অভিসারী মানে অপসারীর ঠিক উল্টো। অপসারী মানে কি ছিল, একটা বিন্দু থেকে ছড়াচ্ছিল, ছড়িয়ে যাচ্ছিল, ওখানে উল্টো হবে। মানে এরকম ছড়ানো আলোক রশ্মি যখন একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হবে তখন তাকে আমরা বলবো, সেই আলোক রশ্মিগুলোকে বলবো অভিসারী আলোক রশ্মি। লাইফে এরকম হয়, ডিস্ট্রাক্টেড স্ক্যাটার থাকলে হবে না। লাইফে ভালো কিছু করতে গেলে, একটা বিশাল জায়গায় পৌঁছাতে গেলে, নিজেকে একটা বেটার লাইফ গিফট করতে চাইলে তোমার এই যে স্ক্যাটার্ড চিন্তাভাবনা ছড়ানো ছেটানো যে চিন্তাভাবনাগুলো সেগুলোকে ফোকাস করে একটা নির্দিষ্ট বিন্দুতে ফোকাস করতে পারবে, তবেই তো তুমি জ্বলে উঠবে। সাদা মনে কাদা নেই, কারো সাথে নেই, কারো পাঁচে নেই, সমান্তরাল, সিঙ্গেল মানুষ। নতুন নতুন সম্পর্কে পড়তে চলেছে, সম্পর্ক শুরু করতে চলেছে, কারোর ওপরে নিজের ফোকাসকে কনসেন্ট্রেট করেছে, অভিসারী। ছ্যাঁকা খেয়ে ধোঁকা খেয়ে সম্পর্ক থেকে বেরিয়ে দেবদাস হয়ে রাস্তা খুঁজছে, অপসারী। সিঙ্গেল মানুষ মানে সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি একটা উত্তল দর্পণে পড়ে তার কি হালাত হবে, বা একটা অবতল দর্পণে পড়ে তারই কি হালাত হবে, চলো সেটা এখন দেখা যাক। আমি একটা অবতল দর্পণ আগে অঙ্কন করে নিচ্ছি। এটা প্রধান অক্ষ, সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ছে। খুব ভালো কথা স্যার, পড়লো, ভেরি গুড। কার সাথে? নিজেদের সাথেও সমান্তরাল, আবার প্রধান অক্ষের সাথেও সমান্তরাল। ওকে, তো এটার একটা ব্যাপার আছে। তুমি যদি এই ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলোকে দেখো, দেখবে কিভাবে, যেটা আমি অলরেডি আগে শিখিয়েছি। আপতন বিন্দুতে স্পর্শক অঙ্কন করবে, তার 90 ডিগ্রি করে তুমি অভিলম্ব অঙ্কন করবে। আর কি দেখবে, সে অভিলম্বগুলো কে হবে অভিলম্ব, যেগুলো কেন্দ্র দিয়ে অতিক্রম করবে সেগুলো হবে অভিলম্ব। তো তারপরে যখন তুমি সূত্র লাগাবে অভিলম্বর সাথে অঙ্কন করে নিয়ে প্রত্যেকটা পয়েন্টে স্পর্শক অঙ্কন করে যখন দেখবে, তো করার পরে তুমি দেখবে, এটা আমি হোমওয়ার্ক ছেড়ে দিলাম, দেখবে যে সবকটা আলোক রশ্মি গিয়ে এরকম একটা বিন্দু দিয়ে অতিক্রম করছে, এরকম একটা বিন্দু দিয়ে অতিক্রম করছে, এরকম একটা বিন্দু দিয়ে অতিক্রম করছে, একটা বিন্দু দিয়ে অতিক্রম করছে। এটাই হচ্ছে মজাদার ব্যাপার। এখানে তুমি 4-5টা না, তুমি যদি 4-5 কোটি রশ্মিও নাও, তখন কি দেখবে, প্রতিফলনের সূত্র অনুযায়ী ওরা, হ্যাঁ কন্ডিশন কি, সমান্তরাল হতে হবে বা উপাক্ষীয় রশ্মি হতে হবে, যেগুলো নিজেদের সাথেও সমান্তরাল এবং প্রধান অক্ষের সাথেও সমান্তরাল। তাহলে উপাক্ষীয় রশ্মিগুলো প্রতিফলন হয়ে যাওয়ার পরে তুমি কি দেখবে, এদিক সেদিক আলাদা আলাদা বিন্দু দিয়ে পাস করবে না, ওরা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু দিয়েই পাস করবে, একটা বিন্দুতে গিয়েই, বা তুমি ভাবতে পারো এরকমভাবে, প্রতিফলনের পরে ওরা গিয়ে একটা বিন্দুতে গিয়েই মিলিত হবে, একটা বিন্দুতে গিয়েই মিলিত হবে। সেই বিন্দুটাকে আমরা বলবো ফোকাস বিন্দু। এটা হলো ফোকাসের সংজ্ঞা। এটা কিন্তু অনেকে বাচ্চা ভেবে নেয় স্যার মেরু এবং কেন্দ্রের মধ্যবর্তী বিন্দুকে ফোকাস বিন্দু বলে না। এটা হয়, এটা আলাদা কথা, বাট ফোকাস বিন্দুর যদি সংজ্ঞা তোমায় কেউ জিজ্ঞেস করে, তোমাকে এটা বলতে হবে ফোকাস বিন্দু হচ্ছে সেই বিন্দু যেখানে সমান্তরাল রশ্মিগুচ্ছ একটা অবতল দর্পণে পড়ার পরে যে বিন্দুতে গিয়ে মিলিত হয় বা যে বিন্দু দিয়ে অতিক্রম করে, সেটাকে আমরা বলবো ফোকাস বিন্দু। ঠিক আছে, আর বাস্তবে কি দেখা গেছে আমি প্রমাণ করে দেখাবো, যদিও যেহেতু মধ্যবিন্দু বললাম, এখান থেকে এই দূরত্বটাও যা হবে এখান থেকে এই দূরত্বটাও কি হবে বলো, তাই হবে। আর বিন্দুটার নাম ফোকাস বিন্দু, আর এই দৈর্ঘ্যটাকে, মেরু থেকে ফোকাস বিন্দুর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকে আমরা বলবো ফোকাস দৈর্ঘ্য। একই রকম ভাবে তাহলে এফ থেকে সি এর যে দৈর্ঘ্য, ওটাকেও ফোকাস দৈর্ঘ্যই বলবে। তুমি এটাকেও বলতে পারো বা এটাকেও বলতে পারো। মানে টোটালটাকে যদি তুমি ব্যাসার্ধ বলো, আর যদি বলি টোটালটাকে যদি আমরা, তাই তো বলি বক্রতা ব্যাসার্ধ সংজ্ঞায়িত তাই, বক্রতা ব্যাসার্ধ। তাহলে আর এর মধ্যে কটা এফ আছে মেরে দোস্ত? দুটো এফ আছে, আর ইকুয়ালস টু এফ প্লাস এফ। তাহলে আর হয়ে গেল তোমার 2f, বা তুমি ঘুরিয়ে বলতে পারো ফোকাস দৈর্ঘ্য সমান হবে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, এফ সমান r/2। এখান থেকে এটাও বোঝার আছে, কি বোঝার আছে, যে সমান্তরাল রশ্মিগুচ্ছ অবতল দর্পণে পড়ার পরে একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, যেটাকে আমরা কি বলবো, অভিসারী। যখন আলোক রশ্মি কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয় তাকে আমরা বলবো অভিসারী।
বোঝা গেল? তাহলে অবতল দর্পণ কি করলো, সমান্তরাল রশ্মিগুচ্ছকে অভিসারী করে দিল, একটা বিন্দু থেকে মিলিয়ে দিল, আর যে বিন্দুতে মেলালো সেই বিন্দুর নাম হলো ফোকাস বিন্দু। এই একই ঘটনা যদি আমরা উত্তলের জন্য অঙ্কন করি, উত্তলের জন্য যদি এই জিনিসটাকে আমরা এক্সপ্লেন করি, সেটা কিরকম দেখতে হবে, চলো একই রকম ভাবে আমরা করব। একটা উত্তল দর্পণ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বাইরের দিকটা প্রতিফলক তল, যার কেন্দ্র কোথায় আছে, এখানে কোথাও একটা কেন্দ্র রয়েছে। সমান্তরাল রশ্মিগুচ্ছ নিয়ে আমি এক্সপ্লেন করব। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, আরো লাখ 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 কোটি 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 লাখ লাখ কোটি কোটি রশ্মি রয়েছে এরকম। বাট এরাও পড়বে এরকম ভাবে, সব কিছুই হবে। বাট এই ক্ষেত্রে তুমি যদি অঙ্কন করো, এই ক্ষেত্রে যেহেতু দেখতেই পাচ্ছ, এমন তো নয় স্যার এটা তো দর্পণকে ভেঙে ভেতরের দিকে স্যার এদিক দিয়ে চলে আসবে। দ্যাট উইল নেভার হ্যাপেন মেরে দোস্ত। দর্পণের কাজ প্রতিফলন, প্রতিসরণ নয় যে একটা মাধ্যম থেকে আলোক রশ্মি আরেকটা মাধ্যমে ঢুকে যাবে। আলোক রশ্মি কি হবে, এদিক থেকে এসে পড়লে পরে ওদিক দিয়েই চলে যাবে, স্বাভাবিক। ভেঙে কি ভেতরে ঢুকে যাবে নাকি, দর্পণকে ছেদ করে ভেতরে ঢুকে গেল, সেটা তো হবে না। প্রতিফলন তো অ্যাটলিস্ট তাই বলে না, যেহেতু পিছনের দিকটায় কি করা রয়েছে, সিলভারিং করা আছে, একটা পারদের প্রলেপ দেওয়া আছে, এদিকে ঢুকতে পারবে না, ও ওদিক দিয়ে চলে যাবে। তো তুমি অঙ্কন কিভাবে করবে, একই নিয়ম, আপতন বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করবে, সেই স্পর্শকের সাথে লম্বভাবে তুমি অভিলম্ব অঙ্কন করবে, বাকি গল্প একই। অভিলম্ব একবার যদি তুমি পেয়ে যাও, ওর সাথে যত কোণে পড়বে তত কোণেই বেরিয়ে যাবে। তো সেম প্রসেস। তো যখন বেরোবে, ধরো আলোক রশ্মিগুলো বেরিয়ে যাচ্ছে, তখন তুমি দেখবে এরকম ব্যাপারটা যে এই আলোক রশ্মিটা ধরো এদিক দিয়ে চলে গেল, এদিক দিয়ে চলে গেল, ওকে। এই আলোক রশ্মিটা দেখলে হয়তো এদিক দিয়ে চলে গেল, এই আলোক রশ্মিটা হয়তো দেখলে এদিক দিয়ে চলে গেল, এই আলোক রশ্মিটাও এভাবে কোনো একটা বিন্দু দিয়ে চলে গেল, এও এদিক দিয়ে চলে গেল, এও এদিক দিয়ে চলে গেল। এদিকে তুমি যদি বাইরের দিক থেকে যদি চোখ রাখো, এখানে তুমি যদি বাইরের থেকে দেখো চলে যাওয়ার পর প্রতিফলিত রশ্মিগুলোকে, মনে হবে যেন পিছনের দিকের একটা, আচ্ছা ছোট বড়টা নিয়ে চাপ নেওয়ার কারণ নেই, আমি ফ্রি হ্যান্ড অঙ্কন করছি বলে এগুলো এরকম লাগছে। তো তোমার মনে হবে যেন কি হচ্ছে, আচ্ছা এই রশ্মিটাকে আমি এটাকে একটু মুছে দেওয়া দরকার আছে। আরে ভাই জানা বাবা, হ্যাঁ ওকে একটু ঘুরিয়ে দিতে হবে। কোথায় গেল, হ্যাঁ কেন বাবা এরকম কেন করছিস, হ্যাঁ ওকে সরিয়ে দিই। এই যে এরকম, এটা সেটা ধরো এরকমভাবে যাবে। এগুলো কিন্তু তুমি পারবে, কীভাবে করতে হবে আশা করি বলে দেওয়ার দরকার নেই। একই রকম প্রথমে স্পর্শক অঙ্কন করবে, স্পর্শকের সাথে 90 ডিগ্রি করে অভিলম্ব, যেটা কেন্দ্র দিয়ে অতিক্রম করবে, তার সাথে যত কোণে পড়বে তত কোণেই বেরিয়ে যাবে। এই ঘটনাটা ঘটার পরে তুমি যদি চোখ রাখো, রশ্মিগুলো তো দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, একটা নির্দিষ্ট করে বিন্দুতে মিলছে কি ছড়িয়ে যাচ্ছে স্যার, এটা তো আর কে বোঝার কি আছে। ছিল সমান্তরাল, হয়ে গেল এরকম ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, যে যার মতো করে ছড়িয়ে যাচ্ছে। তো ছড়িয়ে যাওয়া জিনিসকে আমরা কি বলবো, অপসারী, তাই তো। বাট এখানে চোখ রাখলে তোমার কি মনে হবে, এটা মনে হবে, বাস্তবে কিন্তু না, কারণ দর্পণের পিছনে তো কিছু নেই, বাদ দাও। মনে হবে যেন দর্পণের পিছনের কোনো একটা বিন্দু থেকে, আলোক রশ্মিগুলো ছড়িয়ে যাচ্ছে, আলোক রশ্মিগুলো নির্গত হচ্ছে। তাহলে সেই বিন্দুটাকে আমরা কি বলবো, ফোকাস। তফাৎটা বুঝতে পেরেছো? এই ক্ষেত্রে কি হবে বলো, অবতলের ক্ষেত্রে এক্স্যাক্টলি একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে, এক্স্যাক্টলি হবে। তুমি যদি একটা হাত রাখো, হাতটা দেখবে ব্যথা করছে, হাতটা জ্বালা জ্বালা করছে। তুমি সূর্যের সামনে যদি এরকমভাবে একটা দর্পণ রেখে তারপরে যদি হাত রাখো, সেটা কিন্তু হবে। সেটা সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে ডিশ অ্যান্টেনা আছে বাড়িতে, দেখেছো এরকম গোল মতো একটা থাকে, তারপর থেকে হাত মতো বেরিয়ে একটা মুখের মতো থাকে না, তো ওই মুখটাকে রিসিভার বলে। ওটাকে কিভাবে সেট করা থাকে জানো, ওটাকে এক্স্যাক্টলি ওই ফোকাস বিন্দুতেই রাখা থাকে, যাতে করে কি হয়, ওই যে ডিস্ক মতো যেটা থাকে সেখানে হাজার হাজার তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো পড়ে ওরা মিলিত হয়ে কোথায় মিলিত হবে, ওই বিন্দুটাতে মিলিত হবে। তুমি কটাকে ধরবে, যেখানে সেখানে রেখে দিলে তো আর অতগুলো আমি সিগন্যালটাকে ধরতে পারবো না, ছবি ঝিরঝির করবে, ভালো ছবি আসবে না, পিকচার কোয়ালিটি খারাপ হবে। তো ওই একই কনসেপ্ট, কিন্তু ওই যে মুখ মতো থাকে ওটাকে কোথায় রাখা হয়, ওর ফোকাসে রাখা হয়, যাতে করে সব সিগন্যালগুলো গিয়ে ওখানে এসে জড়ো হয়, আর ওখানে একটা হবে, ও ওখানে ধরে নেবে ওগুলোকে। বাট ওই ক্ষেত্রে কি হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে রশ্মিগুলো। বাট তুমি চোখ রাখলে তোমার মনে হবে পিছনের কোনো একটা বিন্দু থেকে আসছে। এই মনে হওয়া জিনিসটাকে বলি আমরা অসৎ। ইয়েস, যেখানে মনে হচ্ছে, যেমন সমতল দর্পণের ক্ষেত্রেও দেখবে, তুমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে থাকো কি মনে হয় যে আয়নার পিছনে যেমন আরেকটা তুমি দাঁড়িয়ে আছো, বাট বাস্তবে তো ওখানে কিছু নেই, ওটাও মনে হওয়া। আর মনে হওয়াকে আমরা কি বলবো, অসৎ। তাহলে এর যে ফোকাসটা, এটাকে আমরা কি বলবো, অসৎ ফোকাস, মনে হচ্ছে বলে। আর এই ক্ষেত্রে কিন্তু অসতের গল্প না, বাস্তবে গিয়ে আলোক রশ্মিগুলো ওই বিন্দুতে মিলিত হচ্ছে, ফোকাস বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, তাহলে এর ফোকাসটাকে আমরা বলবো সৎ ফোকাস।
বোঝা গেছে, দুটো জিনিস ক্লিয়ার হয়েছে। সৎ কখন হবে? যখন বাস্তবে রশ্মিগুলো মিলিত হবে তাকে বলবো আমরা সৎ। আর যখন মনে হবে যে কোনো একটা বিন্দুতে মিলিত থেকে আসছে বা কোনো একটা বিন্দু থেকে প্রতিষ্ঠিত হচ্ছে, যখনই মনে হওয়ার গল্প থাকে তখনই আমরা তাকে বলবো অসৎ। অবতলের জন্য রশ্মিগুচ্ছগুলো অভিসারী, একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, আর উত্তলের জন্য রশ্মিগুচ্ছগুলো অপসারী, ছড়িয়ে যাচ্ছে, যে যার মতো দূরে দূরে চলে যাচ্ছে। অবতলের ফোকাসটা সৎ ফোকাস আর উত্তরের ফোকাসটা অসৎ ফোকাস। ফোকাসের সংজ্ঞা ক্লিয়ার হয়েছে। তাহলে ফোকাস হলো এমন একটা বিন্দু যেখানে প্রতিফলনের পরে সমান্তরাল রশ্মিগুচ্ছ অবতল হলে মিলিত হবে, উত্তল হলে মিলিত হচ্ছে বা ওখান থেকে আসছে মনে হবে। আচ্ছা, এটা কি কারো মনে হচ্ছে স্যার আপনি তো রশ্মিগুচ্ছগুলোকে সমান্তরাল রশ্মিগুচ্ছ নিয়ে নিয়েছেন, উপাক্ষীয় রশ্মি নিয়ে নিয়েছেন, স্যার যদি প্রান্তিক রশ্মি হতো তাহলেও কি ওরা ওই এখন প্রধান অক্ষের ওপরের কোনো একটা বিন্দুতে মিলিত হতো? বা তাদের জন্য স্যার কিরকম ডায়াগ্রামগুলো হতো, রেখচিত্রগুলো তাদের জন্য কিরকম ভাবে বদলে যেত নাকি একই থাকতো? সেটা এখন আমরা দেখবো। সবার প্রথমে অবতল নিয়ে শুরু করব, যেটা ইউজুয়ালি আমি করে থাকি, তারপরে উত্তলটাও দেখিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। চলো, অবতল নিয়ে নিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু আমরা সমান্তরাল নেবো না, প্রধান অক্ষের সাথে কিছু একটা কোণ করে আনত রশ্মিকে নেবো। ধরো এই কোণে আনত হয়েছে, এই কোণে আনত হয়েছে এরকম ভাবে, বা এই কোণে আনত হয়েছে, এই রকম ধরনের কিছু রশ্মি নিলাম। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে কি মনে হচ্ছে তোমার? এগুলোকে তো তুমি সমান্তরাল রশ্মিগুচ্ছ বলবে, কিন্তু ওরা তো উপাক্ষীয় তো নয়, এটুকু বুঝতেই পারছো। এই রশ্মিগুলো দেখো উপাক্ষীয় রশ্মি নয়, এদেরকে আমরা কি বলবো? প্রান্তিক রশ্মি, যারা কি প্রধান অক্ষের সাথে কিছু একটা কোণ করে পড়ছে। তাহলে এরা কোথায় মিলিত হবে স্যার? যদি স্যার উপাক্ষীয় হতো, প্রধান অক্ষের সাথে সমান্তরালে আসতো, তাহলে তো না হয় আগে শিখলাম যে প্রধান অক্ষের উপরেই একটা বিন্দুতে মিলিত হবে, যে বিন্দুটাকে আমরা বলবো ফোকাস বিন্দু। এই ক্ষেত্রে স্যার তাহলে গল্পটা কিভাবে বদলে যাবে? একই রকমভাবে তুমি করবে, তুমি প্রথমে স্পর্শক অঙ্কন করবে, করে অভিলম্ব অঙ্কন করবে। ধরো কোনো একটা বিন্দু সি, এরকম টাইপের কোনো একটা বিন্দু আছে, অভিলম্ব অঙ্কন করবে, অভিলম্ব করে অভিলম্বের সাথে যে যত কোণে পড়েছে তত কোণেই কি হবে? ও বেরিয়ে যাবে। তো সেটাই যদি হয় সবার প্রথমে তুমি এখানে কি দেখবে? যে আলোক রশ্মি হয়তো এদিক দিয়ে চলে গেল, একে দেখলে তুমি এদিক দিয়ে চলে গেল, এই রশ্মিটা হয়তো দেখলে ওদিক দিয়েই ফিরছে, ব্যাক করছে, বা এ দেখলে হয়তো এদিক দিয়ে চলে গেল, এই রশ্মিটা হয়তো দেখলে এদিক দিয়ে চলে গেল। এইরকমভাবে জিনিসগুলো ঘটবে, এইরকমভাবে ঘটনাগুলো ঘটবে। তাহলে ভেবে দেখো, বাস্তবে যেখানে ফোকাসটা থাকার কথা ছিল, ফোকাসটা যেখানে নর্মাল, যদি এরা তোমার প্রধান অক্ষের সাথে সমান্তরালে আসতো তাহলে কোথায় মিলিত হতো? ফোকাস বিন্দুতে মিলিত হতো। বাট যেহেতু একটা কোণে আনত হয়েছে, তাহলে ওরা এক্স্যাক্টলি ফোকাস বিন্দুতে মিলিত হবে না, ফোকাসের একটু নিচে মিলিত হবে। আর যদি নিচ থেকে এভাবে আসতো রশ্মিগুলো, তাহলে ফোকাসের ওপরে কোনো একটা বিন্দুতে মিলিত হতো। তাহলে এই যে জিনিসটা, যে এক্স্যাক্টলি ফোকাসে কখন হবে? যদি রশ্মিগুচ্ছগুলো সমান্তরাল রশ্মিগুচ্ছ হয়, কার সাথে? প্রধান অক্ষের সাথে সমান্তরাল, তখন তারা কোথায় মিলিত হবে? এক্স্যাক্টলি ফোকাস বিন্দুতে। কিন্তু যদি তেরচা ভাবে পড়ে, কোণ করে যদি আনত হয়, ধর থিটা কোণে যদি আনত হয়, দেখতেই পাচ্ছ থিটা কোণে এগুলো পড়ছে, কোণ করে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু ওরা এক্স্যাক্টলি ফোকাস বিন্দুতে কিন্তু মিলিত হবে না, ফোকাস বিন্দুর একটু নিচে হবে, বা নিচ থেকে পড়লে ফোকাস বিন্দুর ওপরে হবে। তাহলে এই যে জায়গাটা ফোকাস বিন্দুর নিচে বলছি বা ফোকাস বিন্দুর ওপরে বলছি, মানে ফোকাস বিন্দুকে ধরে তুমি যদি এরকম একটা কার্ডবোর্ড দিয়ে দাও, মানে এরকম ব্যাপারটা হচ্ছে, সাপোজ এটা ধরো যে এটার কেন্দ্র কে আছে? ফোকাস বিন্দুটার কেন্দ্রে রয়েছে আমি, আর এখানে প্রধান অক্ষ তো রয়েছে এরকম। ইয়েস, কোথায় মিলিত হচ্ছে এই ক্ষেত্রে বলো? ফোকাস বিন্দুতে কিন্তু মিলিত হচ্ছে না, ফোকাস বিন্দুর নিচের এই বিন্দুটাতে মিলিত হচ্ছে। তাহলে এই যে নীল রঙের যেটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলবো ফোকাস তল। ফোকাস তল মানে যার কেন্দ্রে কে রয়েছে, যার কেন্দ্রে রয়েছে ফোকাস। ফোকাস তলের কেন্দ্রে কে রয়েছে? ফোকাস। তো সেই কেন্দ্রটা থেকে প্রধান অক্ষের সাপেক্ষে লম্ব একটা তল নিয়ে নিয়েছি, তল কিন্তু এটা কিন্তু একটা লাইন নয়, তল। তাহলে এই তলটাকে আমরা বলবো ফোকাস তল। বোঝা গেছে? উপাক্ষীয় রশ্মিগুলো কি হবে বলো? উপাক্ষীয় রশ্মি এক্স্যাক্টলি ফোকাসে মিলিত হবে, কিন্তু প্রান্তীয় রশ্মিগুলো এক্স্যাক্টলি ফোকাসে মিলিত হবে না, তার একটু নিচে হবে, বা নিচ থেকে পড়লে একটু ওপরে হবে। বা যদি ঘুরিয়ে বলি আমি, যেটাকে ফোকাস, যে তলটা, ফোকাসের উপরে যদি লম্বভাবে প্রধান অক্ষের উপরে একটা কল্পনা করি, একটা এরকম চৌকো জিনিস, একটা তল, তো সেই তলের কোনো একটা বিন্দুতে মিলিত হবে, যেটাকে আমরা কি বলবো? ফোকাস তল বলবো। চলো, এটুকু তাহলে সবার ক্লিয়ার হয়ে গেছে যে উপাক্ষীয় রশ্মিগুলো ফোকাস বিন্দুতে মিলিত হবে, আর যেগুলো উপাক্ষীয় হবে না, অক্ষাপসারী, বা যেগুলো হচ্ছে তোমার প্রান্তিক রশ্মিগুচ্ছ, তারা ফোকাস বিন্দুতে না হয় তার একটু ওপরে বা নিচে একটা বিন্দুতে মিলিত হবে, যেটা একটা কল্পনা করে নেবো, একটা মনে মনে তল, যেই তলটাকে আমরা কি বলবো? ফোকাস তল। তাহলে ওই রশ্মিগুলো ফোকাস তলে মিলিত হবে, ফোকাসে নয়। ফোকাস তল কিরকম দেখতে হবে এটা আশা করি বুঝতে কারো অসুবিধা হয়নি। সাপোজ আমি একবার দেখিয়ে দিচ্ছি, ধরো এটা একটা অবতল, এটা হচ্ছে ফোকাস বিন্দু, কিন্তু ফোকাস তল কি হবে? ওই বিন্দুটার থেকে লম্ব হবে, মানে এটা কিন্তু লম্ব হবে,
বুঝতে পেরেছো? এটাকে আমরা কি বলবো? ফোকাস তল। সমান্তরাল রশ্মিগুচ্ছ এই বিন্দুতে মিলিত হবে, আর যারা তির্যক তারা ওই বিন্দুর একটু নিচ থেকে গেলে একটু ওপরে মিলিত হবে। যেটার ওই যে কল্পনাপ্রসূত যে তলটা বললাম তার কেন্দ্রে আছে ফোকাস, কিন্তু রশ্মিগুচ্ছগুলো ওই ফোকাস বিন্দুর ওপরে বা নিচে মিলিত হবে, সেই তলটাকে আমরা বলবো ইমাজিনারি বা কল্পনাপ্রসূত, সেটাকে আমরা ফোকাস তল বলবো। উত্তল হলেও একই রকম ভাবে হবে, এটা নিয়ে চাপ নেওয়ার কোনো কারণ নেই। উত্তল হলে শুধুমাত্র কি পরিবর্তন তুমি লক্ষ্য করবে, ওটা এই দিকটা দিয়ে হবে, ওখানে তো বস্তু থাকবে, ওর ফোকাসটা ধরো যদি এখানটাই নিয়ে আমি এরকম টাইপের জিনিসটা হবে, এটাকে ফোকাস তল বলবো আমরা। ঠিক আছে, এই যে কল্পনাপ্রসূত যে তল দেখতেই পাচ্ছ সেটাকে আমরা বলবো ফোকাস তল। মানে এটা কিন্তু এরকম নয়, অনেকে ভাবে বোধহয় এটা স্যার প্রধান অক্ষ, এইভাবে ফোকাস তল। না, এইভাবে ফোকাস তল থাকে না। ফোকাস তল কি থাকে? প্রধান অক্ষের সাথে লম্বভাবে থাকে, এভাবে। এটা হচ্ছে ফোকাস তল। ফোকাস তল সেই তল যার কেন্দ্রে আছে ফোকাস আর যার অবস্থানটা হচ্ছে প্রধান অক্ষের সাপেক্ষে লম্বভাবে। এটা হচ্ছে এক্স্যাক্ট ভিউ ফোকাস তলের। ঠিক আছে, এরকম ছবিটা দেখে হয়তো মনে হচ্ছে স্যার এভাবে হয়তো আছে জিনিসটা, এভাবে কিন্তু নেই, এভাবে কিন্তু নেই, এভাবে কিন্তু নেই, এভাবে কিন্তু নেই, এভাবে নেই জিনিসটা। ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক যেটা তো আমি বলেই দিয়েছি আগে, ডাবল হবে, সেটা আমরা প্রুফ করে দেখবো। শুধু মুখে বললে তো হবে না, করে দেখাতে হবে। সবার প্রথমে আমি অবতল নিয়ে করছি, একই প্রমাণ উত্তলের জন্য করা যায়, আমি দুটোই করে দেখাবো, ডোন্ট ওয়ারি। তো এটাকে আমরা জানি, এটাকে প্রধান অক্ষ বলে। এটা একটা শর্ত আছে কিন্তু, এই জিনিসগুলো তখনই খাটবে যখন দর্পণটা, সেটা তুমি অবতল নাও বা উত্তল নাও, তার উন্মেষ কিন্তু ছোট হতে হবে, মানে এরকম কুচকে হতে হবে। বুঝতে পেরেছো? তো এটা আমাদের মেরু, কোনো চাপ নেই, এটা হচ্ছে কেন্দ্র। সাপোজ সমান্তরাল একটা রশ্মি এসে পড়লো, ওকে, কোন দিক দিয়ে যাবে প্রতিফলন হওয়ার পরে সেটা তো আমি আরামসে করতে পারবো। কি করে করব? আগে আপতন বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করব, সেই স্পর্শকের সাপেক্ষে 90 ডিগ্রি একটা লম্ব মানে অভিলম্ব অঙ্কন করব। সেটা কিভাবে হবে সেটা সবাই জানে। এটা দেখো, কারণ জানি যে বৃত্তের ধর্ম এটা, স্পর্শক উপরে অঙ্কিত অভিলম্ব সবসময় কেন্দ্র দিকে অতিক্রম করে, তাহলে এটা হচ্ছে অভিলম্ব আমরা পেয়ে গেলাম, কোনো চাপ নেই। অভিলম্ব এম হয়ে গেল যে এটা ভাই, হ্যাঁ ভাই ঠিক আছে, ইটস ওকে। অভিলম্ব পেয়ে গেছি, কেন্দ্র সব কিছু। তাহলে যত কোণে আপতন হয়েছে থিটা, আর আমরা জানি সেম কোণে যাবে, আর যে বিন্দুতে যাবে সেই বিন্দুটাকে আমরা কি বলবো? ফোকাস বিন্দু বলবো। সেটাই তো সংজ্ঞা একটু আগে পড়লাম, যে উপাক্ষীয় রশ্মিগুচ্ছ যে বিন্দু দিয়ে অতিক্রম করবে বা যে বিন্দুতে মিলিত হচ্ছে মনে হবে, সেই বিন্দুকে আমরা ফোকাস বলবো। তুমি বলতে পারছো এখানে তো একটা আছে, আরে ভাই কি আছে, একটার জন্য ফোকাস দিয়ে যাবে, তুমি 1 কোটি নিলেও সবাই ফোকাস দিয়েই যাবে, তাই না? বা যে বিন্দু দিয়ে যাবে সেটাকে আমরা ফোকাস বলবো। তাহলে এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। আমরা অলরেডি দেখবো এবার পিএফ। তাহলে এখানে একটা ব্যাপার আছে, দেখো, পিসিকে কিন্তু বক্রতা ব্যাসার্ধ বলবো, সি বক্রতা কেন্দ্র। আর যখনই আমি দূরত্ব বলবো, দেখো কেন্দ্র থেকে পরিধির উপরিস্থ যে কোনো বিন্দুকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি না। আর যেহেতু এটা বক্র একটা অংশ, এর মনে আছে এর মা কে ছিল, এর পেরেন্টস কে ছিল? একটা কাঁচের গোলক ছিল, সেখান থেকে কাটা হয়েছিল। তাহলে ওর জন্য যেটা ব্যাসার্ধ সেটা এর জন্য হয়ে যাবে বক্রতা ব্যাসার্ধ, যেটাকে আর দিয়ে প্রকাশ করবো আমরা। আর পিএফ যে দূরত্ব সেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করব। আর অবভিয়াসলি যেটা হবে পিএফ সেটাই হয়ে যাবে তোমার এফসি। এটা একদম সিম্পল হিসাব। ঠিক আছে, এবার আমাকে প্রমাণ করে দেখতে হবে। প্রমাণ আমি কি করে করব? দেখো, প্রতিফলনের বেসিক সূত্র দিয়ে করবো। অভিলম্ব পেয়ে গেছি, থিটা কোণে পড়ছে মানে ও কত কোণে বেরোবে? থিটা কোণেই বেরিয়ে যাবে। সিম্পল জিনিস স্যার, একদম সিম্পল। হ্যাঁ, থিটা কোণে পড়লো মানে থিটা কোণে বেরোবে। আচ্ছা, এটা যেহেতু সমান্তরাল দেখতেই পাচ্ছ, আমি যদি এখানে একান্তর কোণের কনসেপ্ট লাগাই, জেড দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, জেড দেখতে পাচ্ছি। তাহলে এই কোণটা কত হবে বলো? থিটা হবে। একান্তর কোণ অনুযায়ী এটা 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 কত হবে? থিটা হবে। ওকে, আর যদি এটা থিটা হয়ে যায়, একটা ত্রিভুজের কথা মনে আছে? সমদ্বিবাহু ত্রিভুজ, যে দুটো বাহু সমান হয় ওদের সংলগ্ন কোণগুলো কি হয়? সমান হয়। মনে পড়ছে? তাহলে আমি ঘুরিয়ে কি বলতে পারি যে এই ত্রিভুজটা, কোন ত্রিভুজটা দেখো, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ দুটো কোণ সমান আছে। আর যে কোণ দুটো সমান হবে তার সংলগ্ন বাহুগুলোও কি হবে? যে কোণগুলো সমান হবে তার সংলগ্ন বাহুগুলোও সমান হবে। তার মানে এই বাহুটার যা মাপ হবে এই বাহুটারও একই মাপ হবে। তার মানে এই বিন্দুটাকে যদি আমি একটা নাম, ধরো এক্স নাম দিয়ে দিলাম, যে বিন্দুটা আপতন বিন্দুটা, এটুকু ক্লিয়ার হয়ে গেল। এক্সএফ সমান হয়ে যাবে এফসি। এটুকু তো ভাই ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ স্যার, এক্সএফ সমান এক্সপি হবে, এটা তো খুবই ভালো কথা, বুঝতে পেরে গেছে স্যার, ভালো জিনিস। আচ্ছা, বাস্তবে আমি কি বলেছিলাম? যেহেতু এই দর্পণটা আমাদের
ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। বুঝতে পারলাম না, ক্ষুদ্র উন্মেষ মানে এই বিন্দুটা কিন্তু অ্যাকচুয়ালি অতটা দূরে না, খুব কাছে আছে, খুব কাছে আছে। এই বিন্দুটা অ্যাকচুয়ালি এখানটা করে রয়েছে, বাট আমি ভাবো যদি এক্স বিন্দুটাকে আমি এখানটায় অঙ্কন করতাম, এত কিছু দেখাতে পারতাম কি? পারতাম না। তাহলে এক্স বিন্দুটাই বেসিক্যালি কি পি বিন্দুর খুব কাছাকাছি একটা বিন্দু। কারণ দর্পণের উন্মেষ আমরা কি নিয়েছি? প্রচণ্ড ক্ষুদ্র নিয়েছি। তাহলে পি কে সমান সমান এক্স বলতে পারি কি পারি না? এটা কেন বলতে পারলাম? কারণ দর্পণের উন্মেষটা প্রচণ্ড ক্ষুদ্র। ধরো খুব যদি ছোট করে দিই, একদম জুম, একদম পুচকে একটুখানি করে দিই, যদি এটাকে আমি প্রচণ্ড ক্ষুদ্র করে দিই, প্রচণ্ড ক্ষুদ্র যদি আমি এটাকে করে দিই, তাহলে এক্স আর পি মোটামুটি একই বিন্দু হয়ে যাবে। আর সেটা যদি হয়ে যায়, তাহলে পি এফ সমান, আমি এটা বলতে পারি কি পারি না বলো? এফ এক্স বলাও যা, যেহেতু পি সমান এক্স, যেহেতু পি সমান এক্স, পি সমান এক্স মানে এফ এক্স বলাও যা, এফ পি বলাও তাই। ইয়েস অর নো? এফ এক্স বলাও যা, এফ পি বলাও তাই। তো এই দৈর্ঘ্যটাও যা হবে, এই দৈর্ঘ্যটাও তাই হবে। ও হো, প্রুফ হয়ে গেছে। তাহলে এটাকে আমরা যা দৈর্ঘ্যটাকে যদি এফ দিয়ে প্রকাশ করি, এই দৈর্ঘ্যটাকেও কত হবে বলো? এফ। আর এই টোটাল দৈর্ঘ্যটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? যেটাকে আমরা কি বলি? বক্রতা ব্যাসার্ধ আর। তাহলে একটা আর এর মধ্যে, বক্রতা ব্যাসার্ধের মধ্যে কটা এফ আছে? দুটো এফ আছে। তাহলে আর সমান হয়ে যাবে এফ প্লাস এফ, বা তুমি বলতে পারো আর সমান হবে 2f, বা এফ সমান হয়ে যাবে আর বাই 2। সম্পর্ক আশা করি বোঝা গেছে কি করে সম্পর্ক তৈরি করতে হয়। এখানটা নিয়ে একটু ডাউট থাকতে পারে, সিম্পল জিনিস ভেবে দেখবে। এটা যদি খুব কাছে হতো, এই বিন্দুটা হতো, তাহলে যেটাই পি বিন্দু হতো সেটাই মোটামুটি এক্স বিন্দু হয়ে যেত। তাহলে যেটাই এফ এক্স হবে সেটাই হবে এফ পি। সিম্পল জিনিস না? তাহলে এইটাও যা ছিল এটাও তাই হয়ে গেল। আর টোটালটাকে আর বলতাম, একটা আর এর মধ্যে দুটো এফ আছে, তো কিভাবে লিখবো? আর সমান 2f, বা ঘুরিয়ে বললে এফ সমান কি লিখবো? আর বাই 2। একই জিনিস কিন্তু আমরা উত্তলের জন্য প্রমাণ করে দেখতে পারি। চল আমি দেখিয়ে দিচ্ছি চটপট। নিজেরাই করতে পারতে, হোমওয়ার্ক দেওয়া উচিত ছিল, বাট ফাটাফাট আমি বলে দিচ্ছি। কুইক। এই বিন্দুটা আমি বানাচ্ছি এখানে, বাট এই বিন্দুটাও যা, এই বিন্দুটাও তা, খুব কাছে এখানটা করে বিন্দুটা বেসিক্যালি, বাট এখানটায় বানিয়ে দিলে অঙ্কন করা আমার অকাতের বাইরে হয়ে যাবে ভাই। ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্র। বুঝতেই পারছো কি হবে? চলে যাবে আলোর রশ্মি এরকমভাবে চলে যাবে, চলে যাবে, চলে যাবে, চলে যাবে। মনে হবে যে বিন্দু থেকে আসছে, মনে হওয়া বিন্দুটাকে আমরা কি বলবো? ফোকাস বিন্দু বলবো। ঠিক আছে, এটা অবধি কোনো দুঃখ নেই। আর অভিলম্ব কি করে অঙ্কন করব? অভিলম্ব কি করে অঙ্কন করব? একবারে কেন্দ্র থেকে ওই বিন্দুর মধ্যে দিয়ে ব্যাস, দেখো অভিলম্ব আমি অঙ্কন করে নিয়েছি। সিম্পল জিনিস। আর এটা তো বুঝতেই পারছো, যত কোণে আনত হবে তত কোণেই চলে যাবে। দুটো কোণ কি হবে? সেম হবে। এবার দেখো, এবার একটা হচ্ছে অনুরূপ কোণের গল্প। অনুরূপ কোণের গল্প কিরকম ভাবে? এটা একটা ছেদক, আর দুটো দেখো, চিনতে পারছো এটা কোনটা কোনটা? আর এটা কি? ছেদক। এই দুজন সমান্তরাল। তাহলে এই কোণটাও যা হবে, এই কোণটাও কি হবে বলো? তাই তো হবে। এটা যদি অসুবিধে হয় বুঝতে, আমি আরেকবার আলাদা করে অঙ্কন করে দিচ্ছি, চাপ নেওয়ার কোনো কারণ নেই। যদি এরকম থাকে, আমরা কি জানি? এই কোণটাও যা হয়, এই কোণটাও তাই হয়। এখানে কে ছেদক? হলুদ লাইনটা হচ্ছে ছেদক। আর সমান্তরাল কোনটা কোনটা? প্রধান অক্ষ সমান্তরাল, আর যে রশ্মিটা আপতিত রশ্মি যেটা হয়েছে তারা দুজনের সমান্তরাল। তাহলে এখান থেকে আমি চোখ কান বন্ধ করে কি বলে দিতে পারি? এই কোণটা থিটা মানে এই কোণটা কত হবে? থিটা হবে। সিম্পল জিনিস ভাই। আর এটা যদি থিটা হয়ে যায়, এটা যদি থিটা হয়ে যায়, আর একটা দেখো এখান থেকেও বলতে পারো এই কোণটা থিটা মানে বিপ্রতিভ কোণ অনুযায়ী, দেখতেই পাচ্ছ এই দুটো দেখো বিপ্রতিভ কোণ, দেখতে পাচ্ছ বিপ্রতিভ কোণ কোনটা কোনটা? স্যার কোনটা কোনটা বিপ্রতিভ কোণ বুঝলাম না। আর এই হলুদ লাইনটার সঙ্গে এই লাইনটা, এই যে হলুদ লাইনটার সঙ্গে দেখো এই লাইনটা, দুটো লাইন হয়ে গেল না? হলুদ লাইনটার সাথে এই লাইনটা, এই দেখো এরা দুজনে বিপ্রতিভ কোণ। তাহলে এই কোণটাও যা হবে, এই কোণটাও তাই হবে। তার মানে ভাই সাহেব, এই কোণটা থিটা মানে, এই কোণটা থিটা মানে, এই কোণটা থিটা মানে এই ভেতরের দিকে কোণটা কত হবে? থিটা হয়ে যাবে। আর যেই একবার থিটা পেয়ে গেলাম, দুটো কোণ সমান মানে সমদ্বিবাহু ত্রিভুজ। কোণগুলো সমান হলে সংলগ্ন বাহুগুলোও কি হয় মেরে দোস্ত? সংলগ্ন বাহুগুলোও তো স্যার সমান হবে না? তাহলে এই বাহুটাও যা হবে, এই বাহুটাও তাই হবে। তার মানে CF যা হবে, এটাকে এক্স নাম দিয়ে দাও, FX-ও তাই হবে। আর যেহেতু ক্ষুদ্র উন্মেষযুক্ত এক্স বিন্দু বলাও যা, পি বিন্দু বলাও তাই, তাহলে এফএক্স বলাও যা হবে, এফএক্স বলাও যা হবে, এফপি বলাও একই জিনিস। তাহলে এফএক্সকে আমি কি লিখে দেবো? CF সমান FP লিখে দেবো। সিম্পল জিনিস, বুঝতে পেরেছ? আর এই দৈর্ঘ্যটাকে আমরা কি বলি? F। এটাকেও কি বলবো? F। আর টোটালটাকে কি বলবে? ব্যাসার্ধ। তাহলে আর সমান কত হয়ে যাবে মেরে দোস্ত? F প্লাস F। তাহলে আর হয়ে গেল তোমার 2f, বা ঘুরিয়ে বললে f সমান r/2। ডান। তাহলে উত্তলের জন্য যে সূত্র খাটে অবতলের জন্য খাটবে, বাট শর্ত একটা, উন্মেষটা একটু ক্ষুদ্র হতে হবে।